বিহঙ্গিনী, তুমি ঠিক আছো তো? মেবিন পেছনে ফিরে দেখতেই মুখরের দিকে তাকিয়ে বলল। ঠিক আছি। মুখর ভালো করে মেহবিনের দিকে তাকালো। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেছে, পুরো চাঁদটার জন্য চারিদিক আলোকিত হয়ে আছে। চাঁদের আলোতে অদ্ভুত লাগছে মেহবিনকে ওর কাছে। শুভ্র রঙের গাউনটার দিকে নজর যেতেই মুখর নিজের সোনালি রঙের কোটি খুলে ওকে পরিয়ে দিল। মেহবিনকে খুঁজতে পেয়ে প্রথমে এসে দৌড়ে মেহবিনের বাড়ি গিয়েছিল। যখন দেখলো ওখানে নেই তখন মুখর প্রায় পাগল পাগল হয়ে গেল। ও গ্রামের রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো। একটা সময় গাছের নিচে শেখ শাহনওয়াজকে দেখলো, কিন্তু সে ওদিকে না গিয়ে মেহবিনকে খুঁজতে লাগলো। ওখান দিয়ে একটাই রাস্তা স্টেশনের দিকে, ও আর দেরি না করে সেই দিকেই দৌড় দিল। মিনিট 10 দৌড়াতেই কাউকে হাঁটু গেড়ে বসে থাকে দেখলে রাস্তায় দেখে বুঝতে পারলো ওটা মেহবিন। স্টেশনের কাছাকাছি মুখরের ভাড়া বাড়ি, তাই মুখর বলল, চলো বাড়ি যাই, অনেকক্ষণ ভিজেছো, এরপরে অসুস্থ হয়ে পড়বে। এমনি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি তুমি। মুখর কিছু না বলেই মেহবিনকে কোলে তুলে নিল, তারপর ওকে নিয়ে হাঁটা শুরু করলো। তা দেখে মেহবিন প্রথমে হকচকিয়ে উঠলেও পরে গলা জড়িয়ে ধরে বলল, আমি হাঁটতে পারবো, আমার কিছু হয়নি তো। আমি জানি হাঁটতে পারবে, কিন্তু আমার ইচ্ছে হলো তোমাকে করে নেওয়ার, তাই নিলাম। এখন কোনো কথাও বলবে না তুমি। মেহবিনও কোনো শব্দ না করে ওর গলা জড়িয়ে ধরলো। মুখর কোলে না নিয়ে যদি হাতের আঙুলটা ভাঁজ দিয়ে রাখতো তবে হয়তো কোনো রক্তাক্ত হাতের অস্তিত্ব পেত, কিন্তু সে পায়নি কোলে নেওয়ায়। রাস্তার দিকে নজর যেতেই মেহবিন বুঝতে পারলো মুখরের বাড়িতে নিয়ে যাচ্ছে ওকে, তবুও কোনো কথা বলল না সে। মুখর একতলা এক বাড়ির ভাড়া থাকে, সেখানে সব কিছু শহরের ফ্ল্যাটের মতোই। মুখর বাড়ি ঢুকে মেহবিনকে নামিয়ে সব লাইট অন করতেই ওর নজর গেল মেহবিনের হাতের দিকে। দুটো হাতই থেতলে বাজে অবস্থা। ও তাড়াতাড়ি করে হাত ধরে বলল, এসব কখন হলো আর কিভাবে হলো? তুমি কি নিজেকে আঘাত করেছো? আঘাত করেছি। এসব ছাড়ুন, আমার ঠান্ডা লাগছে, চেঞ্জ করতে হবে। মেহবিনের কথাই মুখর ওকে তাড়াতাড়ি করে চেঞ্জ করতে বলল, তবে পরক্ষণেই ভাবলো এখানে তো মেহবিনের পড়ার জন্য কিছু নেই, তাই বলল, তোমার পড়ার মতো তো আমার কাছে কিছু নেই। আপনার আলমারি কি লক? না। আমি এসব পরে নিচ্ছি, আপনি আরেকটা ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসুন, না হলে আপনার ঠান্ডা লাগবে। বলেই ওয়াশরুমে চলে গেল। মুখর ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ও বোঝার চেষ্টা করলো এই মেয়েটা এমন কেন। কিছুক্ষণ ভেবে ও নিজেও ড্রেস নিয়ে অন্য ওয়াশরুমে গেল। মুখরের সব কিছুই মেহবিনের বড় লাগলো। ট্রাউজারের নিচে চিকন হওয়া সব মোটা খানিক পায়ের কাছে গিয়ে থেমেছে। নিচের টি শার্ট ওপরের হুডিটা অনেক সুন্দর লাগছে, বাইরের দেশের মেয়েদের মতো। যদিও হুডির হাতাটা বড় দেখে মেহবিন হাত ভাঁজ করেছে, ওকে পুরো টমবয়দের মতো লাগছে। মেহবিন ড্রয়ার থেকে দুটো ঘুমের ওষুধ নিল খাবে দেখে। তখন মুখর ওষুধ হাতে দেখে বলল, এগুলো কিসের ওষুধ? ঘুমের ওষুধের আগেরবার আমি রেখে গিয়েছিলাম। তুমি ঘুমের ওষুধ দিয়ে কি করবে? আমার একটা ঘুমের প্রয়োজন। তোমার হাতে ব্যান্ডেজ করতে হবে তো, তাছাড়া চুলটাও তো দেখি ভালোভাবে মুছোনি। মেহবিন পাশ থেকে পানি নিয়ে ওষুধ উটো খেয়ে বিছানায় শুয়ে পড়লো আর বলল, আমি ঘুমিয়ে গেলে আমার হাতের ব্যান্ডেজ করে দিয়েন, আর আপনার শখ হলে চুল মুছে দিয়েন। আর হ্যাঁ, আমি ঘুমিয়ে যাওয়ার আগে আমার কাছে আসবেন না। আর হ্যাঁ, আমার আমার মনে হয় ওদের এঙ্গেজমেন্টটা হবে, আমার হাতে ব্যান্ডেজ করে রেডি হয়ে চলে যান আপনি চেয়ারম্যান বাড়ি। নাফিয়ার এমন ইম্পর্ট্যান্ট একটা দিনে আপনার ওর পাশে থাকা উচিত। সকালে উঠে যদি দেখি আপনি যাননি তাহলে আমার খুব খারাপ লাগবে। আজ সবাই বোধহয় ও বাড়িতে থাকবে, আপনিও থাকবেন। আমি সকাল হলেই চলে যাব বাড়িতে। এখন একটাও কথা বলবেন না আপনি। আমি ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে আমার। কথাটা শুনে মুখর স্তব্ধ থম হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েটা এমন কেন? অতঃপর 10 মিনিট অপেক্ষা করলো। মেহবিন অসুস্থ ছিল, সেই সাথে আজ দুর্বল, আর ওষুধ দুটো ভালো কাজে দিয়েছে। আজ 10 মিনিটেই ঘুমিয়ে পড়েছে। মুখর আস্তে আস্তে করে মেহবিনের কাছে গেল, তারপর যত্ন করে হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ঘুমের মাঝে মেহবিন অবশ্য একটু কপাল কুঁচকে ছিল, কিন্তু মুখ দিয়ে একটু আওয়াজও বের করেনি। ব্যান্ডেজ করা শেষ হলে মুখর মেহবিনের মাথা মুছিয়ে দিল, তারপর ওকে বুকে জড়িয়ে বলল, বিহঙ্গিনী, আমি জানি তুমি বোধহয় আরবাজের কোনো কথায় অনেক কষ্ট পেয়েছো, তাই তো তার গায়ে হাত তুলেছো। কারণ তুমি তো কাঁদতে পারো না, এই জন্য কষ্টগুলো খুব তাড়াতাড়ি রাগে পরিণত হয়। জানি না তোমার সাথে কি ঘটেছিল আগে, তবে আমার মনে সব সময় একটাই প্রশ্ন ঘুরপাক খায়,
শেখ শাহনওয়াজ তোমার বাবা, আরবাজ তোমার ভাই। তবে তোমাদের কিসের এত দূরত্ব? কিসের জন্য তুমি আলাদা হয়েছিলে, আর কেন তুমি এরকম? আমার যে রূপকথার কাব্যের বিহঙ্গিনীকে খুব জানতে ইচ্ছে করে। জানি না তোমার ভেতর কিসের এত দুঃখ, কিসের এত বিষণ্ণতা। তবে যাই হয়ে যাক না কেন, তোমার কাব্য তোমায় সবসময় আগলে রাখবে আর খুব ভালোবাসবে। আর এত ভালোবাসবে যে দুঃখরা তোমায় ছুঁতে পারবে না। সবশেষে ভালোবাসি বিহঙ্গিনী। এদিকে শেখ শাহনওয়াজ অনুভূতিহীন হয়ে বসে আছে। আরবাজ আর মিশু খুঁজতে খুঁজতে একটা সময় ওনাকে পেয়ে গেল। আরবাজ আর মিশু ওনাকে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে ওনার কাছে গেল। মিশু বলল, বাবা ফুল কোথায়, আর তুমি এভাবে বসে আছো কেন? শেখ শাহনওয়াজ শান্ত স্বরে বললেন, আমি আমার আম্মাকে একেবারের জন্য হারিয়ে ফেলেছিলাম মিশু। ও আর আসবে না আমাদের কাছে। কি হয়েছে বাবা, ফুল কোথায়? জানি না, ও চলে গিয়েছে আর বলে গিয়েছে কখনো আমাদের বাড়িতে আর এই তীরসীমানায় আসবে না। আরবাজের ভীষণ কষ্ট হচ্ছে। ও শেখ শাহনওয়াজের হাত ধরতেই তিনি আরবাজকে খুব জোরে একটা থাপ্পড় মারলেন আর বললেন, তুমি কেন মুস্কানকে এইসব বলতে গিয়েছো? তুমি কি জানো সেদিন সেই 7 বছরের ছোট্ট মেয়েটা কী কী সহ্য করেছিল? তুমি কি জানো সারা জীবন ধরে ও কি বয়ে যাচ্ছে? সে তারপর থেকেও এই 19 বছরে এক ফোঁটো পানি আনেনি চোখে। আজ তোমার জন্য তার চোখে পানি এসেছে। কি বলেছিলে ও তোমার মায়ের মৃত্যুর কারণে, তাই আমি ওকে ঘৃণা করে ওর দিকে তাকাই না? আর তোমার মতো তাকে তুমি করে বলি না? আর কি বলেছিলে, তাকে আমি খুঁজিনি সেই কারণে? কী করে তাকাতাম আমি তার দিকে? তার কাছে যে মস্ত বড় অপরাধী আমি, সে অন্যায় করেছি তার সাথে, এই জন্য তার চোখের দিকে তাকানোর সাহস পাইনি আমি। তাই আর চোখের দিকে তাকিয়ে কথা বলি না আমি। আর তোকে আমি কি করে বলি না কেন? আমার সেই শ্রদ্ধার পাত্রী, তাকে সর্বদা ভালোবাসার সাথে শ্রদ্ধা করি আমি। আর ছেলেবেলা থেকে আমি ওর সাথে আপনি করে বলতাম, সেটা হয়তো তুমি ভুলে গিয়েছো। সবশেষে তুমি বলেছিলে সে তোমার মায়ের মৃত্যুর কারণ, তাই না হলে বলবো সে তার মাকে বাঁচানোর সবটুকু চেষ্টা করেছিল। এইটুকু বয়সে কতটা তার মাকে আঁকড়ে ধরেছিল তুমি জানো? সে তার মৃত মায়ের বুকে ঘুমিয়েছিল, তার হাতটা ধরে সারাক্ষণ ছিল। তোমার তো খবর পেয়েছিলে তোমার বাবা মারা গেছে, আর সে প্রথম থেকে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার মায়ের সাথেই ছিল। এতটা ছটফট করেছে তোমরা কল্পনা করতে পারবে না। আমি শুনেই সহ্য করতে পারছিলাম না, আর এই মেয়ে সবটা একাই সহ্য করে গিয়েছে। আর সব থেকে বড় কথা, সে হারিয়ে যায়নি, আমি তাকে হারিয়ে ফেলেছিলাম ইচ্ছা করে আমাদের জীবন থেকে। তুমি কি তাকে কোনো সাহসে এসব বলো? বলতে বলতে তিনি আরও দুটো থাপ্পড় দিল আরবাজকে। আরবাজ কাঁদতে লাগলো, মিশুও কাঁদছে। আরবাজ বলল, আমার যত ইচ্ছে মারো বাবা, আমি এটা ডিজার্ভ করি। আমি চাইনি ওকে বলতে এসব, আমি চাইনি তো। ওকে বিশ্বাস করি আর ভালোবাসি। সকালে বড় মা আর তার ভাইয়ের কথা বলেছিল এই নিয়ে, যে আজ বড় ছেলে এঙ্গেজমেন্ট, ওদের মামির বাড়ির লোকজনও আসছে, তা এসে ফুলের কথার প্রসঙ্গ তুলবে। তখন কি বলবে আরবাজদের বাবা? সে তো সেদিনের পর মুস্কানকে খোঁজেনি। তখন বড়মা বলল, তুমি নাকি ফুল, নাকি মায়ের মৃত্যুর কারণ? বলো, এই জন্যই নাকি তুমি ওর খোঁজ করনি? এই কথাটাই সারাদিন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর তোমার আর ফুলের সব কিছু মনে করলাম। তখন দেখলাম তুমি ওর সাথে চোখে চোখ রেখে কথা বলো না। সব কিছু মাথায় এমনভাবে ঘুরছিল যে আজ খুব ডিস্টার্ব ফিল হচ্ছিল। তখন ফুল তোমার ব্যাপারে খারাপ কথাই বলতেই ভেতর থেকে সকালের কথাগুলো মাথা চারা দিয়ে উঠল। আমি এক মুহূর্তে যেন ভুলে গেলাম আমার বোনকে। তাই তো এসব বলে ফেলেছি, তবে আমি চাইনি এসব বলতে। বিশ্বাস করো, আমি ফুলের পা ধরে মাপ চাইবো বাবা। বলতে বলতেই আরবাজ জোরে কেঁদে উঠল। ছেলেরা নাকি কাঁদে না, এটাই হলো প্রমাণ। শেখ শাহনওয়াজ ছেলেকে ধরলেন না। মিশুও সব শুনে ওর দিকে গেল না। শেখ শাহনওয়াজ আরবাজের কাঁধে হাত রেখে বলল, বাড়িতে অনেক মেহমান এসেছে, চলো বাড়ি চলো। আর এসব কান্নাকাটি বন্ধ করো, কারণ যার জন্য কাঁদছো তার সামনে এভাবেও কাঁদলে তার ক্ষমা পাবে কিনা সন্দেহ। আর সে আবেগী নয়, সে বাস্তববাদী। কথার তীরের ক্ষত তরবারির আঘাতের থেকেও গভীর হয়। বাবা আমি আর একটা কথা, তবে সেখানে গিয়ে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটা ভাবো। মুস্কানকে কি তার পরিচয় আপাতত সেটা থাক। এতদিন যেভাবে ছিল, আমরা আমাদের লক্ষ্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এখন কোনোভাবেই তীরে এসে তরি রুখতে দিব না আমি। কি বলছো তুমি?
আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের না ভাবলেও চলবে, এখন চলো। আর মিশুমণি, তুমি তো গুড গার্ল, এখানে যা হলো তুমি কিন্তু কাউকে বলবে না। তিনি জানেন না মিশুর সুস্থ হওয়ার কথা, তাই তিনি এভাবে বললেন। মিশু ও বাবার কথায় তার মেলালেন। ওরা তিনজন বাড়ি ফিরে গেল। ওরা বাড়ি ফিরতেই সবার প্রশ্নের ঝড় উঠল। নাফিয়া অদ্ভুতভাবে আরবাজকে দিকে তাকিয়ে আছে। সে দেখে আরবাজ আর ওর দিকে তাকিয়ে থাকতে পারল না। তখন মাহফুজ শাহরিয়ার বললেন, শাহনাজ ভাই সাহেব, আপনারা আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমরা ঠান্ডা মাথায় কথা বলি। শেখ শাহনামাজ তাতে সম্মতি জানিয়ে ওপরে গেলেন। আরবাজ আর মিশুও গেল। তিনজনে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। আরবাজ আর শেখ শাহনামাজ নর্মাল একটা পাঞ্জাবি পরে এলো, আর মিশু নর্মাল থ্রি পিস। কেউ কিছু বলবে তার আগে মিশু বলল, সবাই হয়তো ভাবছে আমার ভাইকে কেন মারা হলো, তাই না? সে কি কোনো অসভ্যতমি করেছিল ফুলের সাথে? না, সেই রকম কোনো কিছুই সে করেনি। আমার ভাই মেয়েদের যথেষ্ট সম্মান করতে জানে। এখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বাজপাখি ফুলের সাথে আমার নিয়ে কথা বলছিল, কিন্তু আমাদের মিল হয়েছিল না, তাই বাজপাখি রেগে ভুলে ফুলের হাত ধরল। এখানে তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এটা ফুলের পছন্দ হয় নাই। এই জন্য সে আমার ভাইকে মেরেছে। কারণ ফুলকে কোনো পুরুষ মানুষ স্পষ্ট করুক, এটা তার পছন্দ নয়। ফুল খুব রেগে গিয়েছিল, এই জন্যে বৃষ্টির মধ্যে চলে যায়। এই জন্যে বাবা ফুলকে বোঝাতে গিয়েছিলেন। বাবাকে যেতে দেখে বাজপাখি আমিও গিয়েছিলাম, তাকে বাবার বাজপাখি বুঝিয়ে এনেছে। এখন কোনো সমস্যা নেই। সে এখন বৃষ্টিতে ভিজে এখন আর আসবে না, তাই আসেনি। তবে সে সব কিছুর জন্য সবাইকে দুঃখিত জানিয়েছে। মিশুর সেই আগেকার মতো গোছানো কথা দেখে শেখ শাহনওয়াজ আর আরবাজ দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বাকিরাও অবাক হয়েছে। মিশু এমনভাবে প্রেজেন্ট করলো। তাছাড়াও মিশু কীরকম এখন সেটা সবাই জানে। ওর মিথ্যা বলবে না এই ভেবে সবাই বিশ্বাস করে নিল। সব শেষে আরবাজ বলল, সত্যি আমি ভাবতে পারিনি এরকম আমার দ্বারা ভুল হয়ে যাবে। আঙ্কেল বা নাফিয়া, এখন যদি আপনারা এ বিয়েতে রাজি না থাকেন তাহলে সমস্যা নেই, এই বিয়ে হবে না। হুট করে আরবাজের বিয়ে ভাঙার কথা শুনে সবাই আরও বেশি অবাক হলো। নাফিয়া দেখলো এখনও তার চোখে পানি। অনুতাপের জন্য চোখ তুলে কারো দিকে তাকাতেও পারছে না। মাহফুজ শাহরিয়ার মেহবিনকে ভালো মতোই চেনে। এরকমটা হওয়া অসম্ভব কিছু নয়। এর ডেমো তিনি দেখেছেন এর আগে, তাই তিনি নাফিয়ার দিকে তাকালেন। নাফিয়া চোখ দিয়ে ইশারা করলো তার কোনো সমস্যা নেই। তাই তিনিও বললেন তার সমস্যা নেই, এই বিয়ে হবে। অতঃপর জানানো হলো এঙ্গেজমেন্ট হবে। হুট করেই জিনিয়া আর মুনিয়া বলল, মুখর ভাইয়া কোথায়? তার বোনের এঙ্গেজমেন্টে কি থাকবে না? ওদের কথা শুনে সবাই মুখরের দিকে ভাবলো। সেই ঘটনার পর সবার সাথে মুখরই বেরিয়েছে। মাহফুজ শাহরিয়ার মুখরকে ফোন করলো। ফোন পেয়ে মেহবিনকে যত্ন করে শুইয়ে দিল। কপালে একটা চুমু দিয়ে দরজা আটকে চলে এলো। ড্রেস চেঞ্জ করলো, ফর্মাল শার্ট আর প্যান্ট ড্রেস আপ করে ও চলে এলো। মুখর আসতেই সবাই বলল কোথায় গিয়েছিল। তখন সে বলল একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিল, ওকে আবার যেতে হবে, ইমার্জেন্সি আছে, শুধু নাফিয়ার এঙ্গেজমেন্টের জন্য এসেছে। মুখর আসার পর আরবাজ আর শেখ শাহনওয়াজের দিকে তাকায়নি। অতঃপর নাফিয়ার আরবাজের এঙ্গেজমেন্ট হলো। এখন খাওয়ার পালা। সবাই খেতে বসলো। তবে আরবাজ, শেখ শাহনওয়াজ, মুখর আর মিশুর গলা দিয়ে খাবার নামলো না। মিশু না খেয়ে ওপরে চলে গেল। শেখ শাহনওয়াজ কিছু বললেন না। মুখর কাজের বাহানা দিয়ে ও বাড়ি থেকেই চলে এলো। ও বলল আবার সকালে আসবে একবার, এখন খুব জরুরি কাজ আছে, যেতেই হবে। মুখরের এমন কথা শুনে কেউ আর বাধা দিল না। হুট করে মাহফুজ শাহরিয়ার বললেন, আপনি আজ স্পেশাল, তাদের সাথে দেখা করাবেন বলছিলেন। শেখ শাহনওয়াজ বললেন, বলেছিলাম, তবে দুর্ভাগ্যবশত তারা আসেনি, তাই দেখা হলো না। তারা কারা ছিল? আরবাজের আরেক মামাও ও তার পরিবার। ও আচ্ছা, হয়তো অনেক ব্যস্ত ছিলেন এই জন্য আসেননি। না হলে বাগ্নের অনুষ্ঠানে কে না আসে। হয়তো। ইনশাআল্লাহ পরে আমাদের আবার দেখা হবে। ইনশাল্লাহ। মুখর বাড়ি এসে দেখলো মেহবিন বালিশ সরিয়ে বিছানায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। এরকমটা ও প্রায় দেখে। ও বালিশে মাথা দিয়ে ঘুমায় না, তবে এটা নিয়ে কখনো ওকে জিজ্ঞাসা করেনি।
মুখর চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে এলো। সেখানে ওর বউটা খায়নি, এত কষ্ট পেয়েছে, আজ সেখানে ওর গলা দিয়ে ভাত নামবে কিভাবে। ও মেহবিনের কাছে গিয়ে ওকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মেহবিনও আজ গুটি মেরে শুয়ে রইল। হয়তো অনেক দিন পর যে কারো টিপ টিপ আওয়াজ শুনতে পারলো। অতপর নতুন সকালের আগমন। ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস আছে, তাই সকালেই উঠতে পারলো। মেহবিন চোখ খুললেই দেখলো মুখর ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেহবিন হাত দিয়ে সরাতে দেখলেই ওর হাতে ব্যান্ডেজ। কালকের রাতের কথা মনে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সকাল 6টায় মেহবিন মুখরকে ডাকলো। মুখর উঠেই বলল, উঠে পড়েছো? এখন একটু মুখটা মুছিয়ে দিন তো, বাড়ি যাব। নেত্রী পড়তে আসবে, ওকে পড়াতে হবে। তুমি এই অবস্থায় বাড়ি যাবে? তো আমার কি হয়েছে শুনি? শুধু হাতে ব্যান্ডেজ। না মানে এই ড্রেসে? হ্যাঁ যাব। আপনার একটা ক্যাপ আর না ইউজ করা মাস্ক দিন। কীভাবে যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। এখন তাড়াতাড়ি করুন। মুখরের আর কি, তার বিহঙ্গিনীর কথা শুনতেই হবে। ও মেহবিনকে মগ দিয়ে কুলি করতে বলল, তারপর মুখটা ধুয়ে দিল, মুছিয়েও দিল। ঘরে কাপ নুডলস ছিল, গরম পানি করে ওটাকে বয়েল করে নিল। তারপর মেহবিন হাত ধরে বসিয়ে বলল, কাল রাতেও কিছু খাওনি, এখন না বললেও শুনবো না, তাড়াতাড়ি হাঁ করো। মেহবিন আর কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে নিল। এরকম শুধুমাত্র নিজের জুতো ছাড়া আর সব কিছু মুখরের পরে নিল। চুলগুলো খোপা করে নিল, যদিও কষ্ট হলো। তারপর ক্যাপ পরল, ক্যাপের উপর দিয়ে হুডি টেনে দিল, মুখে মাস্ক পরে নীল ব্যাস রেডি। তখন মুখর বলল, একেবারে পারফেক্ট লাগছে, আমি গাড়ি করে দিয়ে আসি। আপনার ইচ্ছা। মুখর নিজেও একটা হুডি আর মাস্ক পরে নিল, তারপর গাড়ি নিয়ে বের হলো। মেহবিনকে পাকা রাস্তায় নামিয়ে দিল। সকালবেলা কেউ বাজারে যাচ্ছে হয়তো, নয়তো খেতে। তাই যাদের নজরে মেহবিন পড়ল সবাই অবাক হলো। বাইরের দেশের মেয়েদের মতো ড্রেস আপ দেখে, তবুও এগিয়ে এসে কিছু বলল না। মেহবিন বাড়ি এসে গেট খুলবে, তখন আমাদের দ্য গ্রেট শেখ তাজেলের আগমন ঘটল। তিনি এসেই বললেন, ওই মিয়া, তুমি আমার ডাক্তারের বাড়ি চুরি করবে ঢুকতেছ? আমার চেনো তুমি? তোমার মতো সাহস তো কম না, আমার ডাক্তারের বাড়ি চুরি করতে আইছো? না চাইতেও মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। ও গলার স্বর চেঞ্জ করে বলল, হ্যাঁ, চুরি করতে এসেছি তোমার ডক্টরকে। কি এত বড় চোর তুমি? তুমি আমার ডাক্তারের চুরি করবা? তার আগে আমি খারাও তুমি। বলেই তাদের এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। একটা সময় একটা লাঠি পেয়েও গেল। ও দৌড়ে ওকে মারতে এলো। তা দেখে মেহবিন এবার নিজের স্বরেই বলল, নেত্রী। নেত্রী শুনেই তাজেল থেমে গেল আর বলল, তুমি ডাক্তারের চুরি করে নিজের ভিতরে ঢুকাই লইছ। তাড়াতাড়ি ডাক্তারের বাইর করো, না হলে এই লাঠি মাইরে তোমার মাথা ফাটাই দেবো। মেহবিন মুচকি হেসে তাজেলের দিকে এগিয়ে গেল আর কণ্ঠ চেঞ্জ করে বলল, আচ্ছা, তোমার ডক্টরকে নেব না, কিন্তু তার বদলে তোমাকে নিয়ে যাবো, রাজি? এখন আইসে আমি তো আমার ডাক্তাররে যাইতে দেবো না, আর নিজেও যাব না, কারণ আমি ডাক্তাররে ছাড়া ভালো থাকবার পারি না। এখন তুমি তাড়াতাড়ি ডাক্তাররে বাইর করো, নইলে বাড়ি মারলাম। বলেই লাঠি উঁচু করলো। তা দেখে মেহবিন হেসে উঠল আর মাস্ক সরিয়ে বলল, এই যে নেত্রী, আমি তোমার ডক্টর, তুমি আমাকে মারবা? মেহবিনের চেহারা দেখে তাজেল লাঠি ফেলে দিল আর বলল, ওই এটা তুমি তাইলে আগে কইলে না কেন? তোমার তো আজকে আমি চিনবার পারি নাই। তোমার চোখ যে দেখতে পাই নাই, তাই তোমার চোখ দেখলেই বুঝবার পারতাম সেইটা তুমি। তাই বুঝি। হ্যাঁ তাই, তোমারে তো আজকে অনেক সুন্দর লাগতেছে, যদি একটু ঢুলা ঢালা, তাও মেলা সুন্দর লাগতেছে। আমি ভিডিওতে দেখছিলাম একবার, বিদেশি মায়াগো মতো। হয়েছে, এবার পড়তে আসো। আমি তো চেক করতে আসছিলাম তুমি বাড়ি আসো কিনা। বাড়ি ছিলাম না, এখন এলাম। এখন পড়তে আসো। আচ্ছা, কিন্তু তোমার হাত কই? দেখি না কেন? এত বড় হাত কেন? হাত দেখা যায় না? বলেই তাজেল ওর হাতটা উঠাতে লাগলো। উঠাতে উঠাতে হাত বের করলো, হাতে ব্যান্ডেজ দেখে বলল, ও আল্লাহ, তোমার হাতে ব্যান্ডেজ কেন ডাক্তার? দেখি ওই হাত দেখি। ও আর একটা হাতও দেখলো, তারপর দেখে বলল, কনে গেছিলা তুমি? কাল না তুমি চেয়ারম্যান বাড়িতে গেছিলা? তাইলে এই অবস্থা হইল কেমনে? কেউ কি তোমারে মারছে? নাম কও খালি, আমি মরে ওই পাগল মায়ে মারছে না? কও তুমি। তখন মেহবিন মুচকি হেসে তাজেলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
না নেত্রী, আমার কেউ মারেনি। আর ফুল পাগল হলেও আমাকে ভালোবাসে, আর পাগলরা নিজেদের স্বার্থ বোঝে না। এই জন্যই তাদের প্রিয় মানুষদের আঘাত করে না। আঘাত তো সুস্থ মস্তিষ্কের মানুষরাই করে যখন তাদের স্বার্থে আঘাত লাগে। তুমি কি কইলে? আমার মগজে কিছুই ঢুকলো না। মেহবিন মুচকি হেসে বলল, তোমার ঢোকাতেও হবে না, শুধু এইটুকু ঢোকাও, আমাকে কেউ মারেনি। তাইলে এমন কেমন হইল? ওটা একটা অ্যাক্সিডেন্ট, বুঝেছো? আচ্ছা, এখন তুমি ঘরে যাও, আমি দাদিরে কইয়ে আসি তোমার রান্নার কথা, তারপর পড়তে আসতেছি।